প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল হক জিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এবং রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব ছাত্র রাজনীতির হালচাল নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই জিয়নকে দিয়ে। জিয়ন ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে বেশ কদিন ধরেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল এবং শিবির মুখোমুখি অবস্থানে। তো আমার প্রশ্ন হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে আপনারা সমমনা ছিলেন, রাজপথে আন্দোলন করেছেন স্বৈরাচার পতনের জন্য, এখন কেন এরকম মুখোমুখি অবস্থানে? জি, ধন্যবাদ আপনাকে, পাশাপাশি ধন্যবাদ বাংলা ভিশনের সকল দর্শক শ্রোতাবৃন্দকে। আপনি যে প্রশ্নটা করেছেন, এই ধরনের প্রশ্ন এই সময় এসে শুনতে হবে আমাদের, সেটাও তো আমাদের জন্য দুর্ভাগ্য। দেখুন, 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তন এসেছে এবং সাধারণ ছাত্র জনতা, বিশেষ করে বাংলাদেশের যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে যারা জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের রাজপথে ছিল, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল, আকাঙ্ক্ষা ছিল যে গুণগত পরিবর্তন হবে রাজনীতির। এটার প্রেক্ষাপটে ছাত্রদল কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় প্রথম বছরই 3 আগস্ট কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু একটা বড় প্রোগ্রাম করেছিল, যেটাতে চিফ গেস্ট হিসেবে ছিলেন আমাদের বর্তমান জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেখানে 9টা পয়েন্ট আকারে আমাদের কিছু কমিটমেন্ট ছিল ছাত্র জনতার প্রতি। সেইখানে আমরা বলেছিলাম গণরুম গেস্ট রুম কালচার থাকবে না, জোরপূর্বক মিছিলে নেওয়ার কোনো কালচার থাকবে না, পড়াশোনা বাদ দিয়ে মিছিলে নেওয়া, দলীয় কর্মসূচি পালন করার যে বেসিক টেন্ডেন্সিগুলো আছে সেইগুলো থেকে বেরিয়ে আসবে এবং গুণগত পরিবর্তন, বিশেষ করে নতুন প্রজন্মের রাজনীতি বিমুখ যে অংশটা আছে তাদেরকে কীভাবে ছাত্র রাজনীতিমুখী করা যায়, বিশেষ করে রাজনীতির পাশাপাশি দেশের জন্য জনকল্যাণমুখী কাজ করার প্রতি আকাঙ্ক্ষা নিয়ে ছাত্রদল তাদের কর্মসূচি সাজাবে, সেই আকাঙ্ক্ষা এবং তারই কমিটমেন্ট ছিল সেইখানে। তার ফলশ্রুতিতে কিন্তু দেখেন, নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বিগত ইন্টারিম সরকারের যে প্রায় 18-19 মাস যে সময়টা আছে সেটা, এবং নির্বাচন হওয়ার পরের এই 2 মাসে কখনো কিন্তু আমার মনে হয় না সেরকম নিউজ আসছে যে সেখানে ছাত্রদল হলের ক্যাম্পাসের রুম দখল করতে গিয়েছে, সিট দখল করতে গিয়েছে, জোরপূর্বক মিছিলে নিয়ে আসছে, বা পড়াশোনা বাদ দিয়ে রাজনীতিমুখী কর্মসূচিতে আসার জন্য ফোর্স করেছে, সেই ধরনের কোনো বিষয় আসে না। তার ফলশ্রুতিতে কিন্তু দেখলাম যে রাজনীতির যে আমূল পরিবর্তনটা হচ্ছে, সেখানে শিবির হয়তোবা তাদের রাজনীতির যে জনভিত্তিটা তারা তৈরি করার জন্য এক ধরনের আমি কি বলবো, এটা হাইপ তৈরি করেছিল বিগত ইন্টারিম সরকারের সময়, সেটা নষ্ট হতে যাচ্ছে বা নষ্ট হচ্ছে বিদায়ী কিন্তু একটা শব্দ, গুপ্ত শব্দটার প্রেক্ষিতে কিন্তু এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, যেটা নাকি চট্টগ্রামে হলো। আমার মনে হয় না ছাত্র রাজনীতির ইতিহাস না, বাংলাদেশের জন্মের পর থেকে, সে 71-এর পর থেকে সামান্য একটা শব্দ নিয়ে এই ধরনের রক্তক্ষয়ী সংঘাতের পর্যায়ে বাংলাদেশে কখনো গিয়েছে অতীতে, এটা আমার জানা মতে হয় নাই। আমার সহ আলোচক উনি বলতে পারবেন কিনা আমি জানি না। তো সেইখানে গুপ্ত শব্দটার কারণে তারা রিয়াকশনটা কেন দেখালো, প্রথমত হচ্ছে বিষয়টা এখানে তো রিয়াকশন দেখানোর মতো কোনো শব্দ না। ওনারা যেহেতু একটা প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন এবং একটা বৃহৎ ছাত্র সংগঠনে, আমি বলবো যেহেতু বিরোধী দলের প্রধান ছাত্র উইং, যদিও তারা সেটা স্বীকার করে না, কিন্তু বিগত নির্বাচনের সময় আমরা দেখেছি তাদের নির্বাচিত প্যানেল, বিভিন্ন ছাত্র সংসদের যত নির্বাচিত বিবিজিএস আছে, সবাই কিন্তু বিভিন্ন প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় খোলাভাবে তারা প্রচারণা চালিয়েছে। যদিও তাদেরকে প্রশ্ন করা হলে বলেছে আমরা জামাতের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন না। আমার মনে হয় সেটা হচ্ছে মূল ইস্যু। তারা গুপ্ত শব্দটা বললেই তাদের গায়ে নিচ্ছে, কারণ তারা জানে বিগত সময় রাজনীতিটা তারা সেইভাবে করেছে। জামাত যদিও এখন প্রকাশ্যে, বাট সেই সময় আওয়ামী লীগ অথবা তাদের ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির ছাত্রলীগের সাথে অ্যাটাচমেন্ট ছিল, সেই কারণে। তো গুপ্ত শব্দটা আপনাদের গায়ে কেন লাগে, জীবন বলছিলেন? ধন্যবাদ। বাংলা ভিশনে যেসব দর্শক দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেই ঘটনা থেকেই সংঘর্ষের সূত্রপাত চট্টগ্রাম সিটি কলেজে, সেখানে যখন গুপ্ত দেয়াল লিখন করা হলো ছাত্র দলের পক্ষ থেকে, তখন আমাদের সিটি কলেজের যে সভাপতি ছিল, সে নিজে সেই গুপ্ত শব্দের সাথে ছবি তুলে ফেসবুকে দিয়ে এটা সেলিব্রেট করেছে। তো গুপ্ত শব্দ থেকে এই সংঘর্ষের সূত্রপাত না, সূত্রপাত হচ্ছে সেখানে সকালবেলায় শিবিরের কর্মসূচিতে বাধা দেওয়ার ফলে শিবিরের কয়েকজনকে মারধর করা হয়। শিবির বিকেলবেলা সেখানে আবার পুনর্বার প্রতিবাদ মিছিল করার ঘোষণা দেয়। সেই প্রতিবাদ মিছিলে বহিরাগত এসে, ইভেন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে এসে চট্টগ্রাম সিটি কলেজে হামলা চালানো হয়। সো আমি ওনার সাথে স্ট্রংলি দ্বিমত করি যে গুপ্ত শব্দ থেকে আসলে মূলত এই ধরনের ঘটনাটা ঘটে নাই। ইভেন আপনাদের কোনো অ্যালার্জি নেই? আমাদের কোনো অ্যালার্জি নাই। ইভেন তারা ডাকসু ভবনে যে গুপ্ত শব্দ লিখে আসছে, আপনারা দেখছেন সেখানে আমাদের ডাকসুর নেতৃবৃন্দ
শিবিরের নেতৃবৃন্দ সবাই যে ছবি তুলে সেটা ব্যাপকভাবে পাবলিশ হয়েছে। ইভেন আমাদের সারা দেশে অন্তত কয়েকশো নেতাকর্মীরা, তারা জনশক্তিরা, তারা এই কাজটা করেছে। তো ওই গুপ্ত একটা শব্দ থেকে বা একটা শব্দকে ইস্যু করার যে রাজনীতি, এইটা মূলত আসলে আমরা করিনি, এটা ওনারাই করছেন। এবং সেটা মানে এতটাই মনে হচ্ছে দলীয় কর্মসূচি আকারে নিয়েছেন যে তারেক রহমান পর্যন্ত বিভিন্ন সমাবেশে যে এই শব্দটার অপচর্চা করতেছেন। তো এইটা আমাদের কাছে টোটালি এটা একটা মিসলিডিং মনে হচ্ছে যে গুপ্ত শব্দ থেকে এই ধরনের কোনো সংঘর্ষের সূত্রপাত ঘটে নাই। সেকেন্ড যদি দেখেন, ঈশ্বরদীতে যেই হামলা হলো, সেখানে এই চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার প্রেক্ষিতে ঈশ্বরদীতে ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত কর্মসূচি, ছাত্র শিবির নির্ধারিত কর্মসূচিতে হঠাৎ করে ককটেল মারল কারা? হঠাৎ করে সেখানে ইট পাটকেল মেরে ছাত্র শিবিরের মিছিলে হামলা করলো কারা? আপনি প্রত্যেকটা ঘটনায় দেখবেন ছাত্র শিবিরের জনশক্তির নামে ফেক ফটোকার্ড বানানো হয়েছে। তার হলে যে, তার রুমে যে তাকে, সলিমুল্লাহ মুসলিম হলে মাহমুদের রুমে যে তাকে নিরাপত্তার, তার জীবন নাশের হুমকি দেওয়া, সে জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় আসলে শাহবাগ থানায় হামলা করা, এই প্রত্যেকটা জিনিস, কোন জিনিসটা এখানে আসলে মূলত গুপ্ত শব্দ থেকে আসা? আমার মনে হয় এটা পুরোপুরি একটা অপরাজনীতি। গুপ্ত শব্দে আমাদের কোনো অ্যালার্জি নাই, আমরা গুপ্তও না। আমাদের প্রত্যেকটা কমিটি প্রকাশিত, কেন্দ্র থেকে শুরু করে একদম ওয়ার্ড, ইউনিয়ন, উপশাখা, প্রত্যেকটা স্তরের সকল কমিটি আমাদের প্রকাশিত। জি, তারা গুপ্তও নয় এবং তাদের গুপ্ত শব্দে অ্যালার্জিও নেই। আপনি যেটা আগে অভিযোগ করেছিলেন তার জবাব দিয়েছেন। আচ্ছা, উনি যদি এটা জবাব দিয়ে থাকে, আমি বলবো গতকালকে ওনাদের যে মূল মাদার সংগঠন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল প্রকাশ্য এটার ভিডিও ক্লিপ পর্যন্ত আছে। উনি সরাসরি বলেছেন জামাত বা ছাত্র শিবিরকে কেন গুপ্ত বলা হয়, তারা আসলে গুপ্ত নয়, বিগত সময় তারা প্রকাশ্যে রাজনীতি করেছে। অ্যালার্জি না থাকলে এটা নিয়ে কথা কেন বলে? ধরেন একটা শব্দ, যেই শব্দটার সাথে আপনি কোনোভাবেই কানেক্টেড না, সেটা নিয়ে তো আপনাদের প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই। উনি যেটা বললো যে গুপ্ত শব্দ থেকে আসলে এটা সূত্রপাত হয়নি, উনি উনার মতো করে কিছু শব্দ ব্যবহার করেছেন, কথা বলেছেন। ওয়েল, যে কেউ যেটা বলতে পারে। প্রেক্ষাপট কী ছিল? সেখানে গণমাধ্যম কর্মী আছে, ওইখানে উপস্থিত অবস্থায় পুলিশ প্রশাসনের লোক ছিল। যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি যদি উনারটাকেও অন করি, আমি ধরে নিচ্ছি সেইখানে ছাত্রদলকে তারা ধাওয়া করে, দেশীয় অস্ত্রশস্ত্র সাথে নিয়ে ধাওয়া করে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। সেটা নিয়ে ফেসবুকে একাধিক ব্যক্তির স্ক্রিনশট আমার কাছে আছে, আমি দেখাতে পারবো, যারা উল্লাস করেছে যে ছাত্রদলকে তারা পিটিয়ে বা ধাওয়া করে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে ফেলেছে, যার জন্য যারা উচ্ছ্বাস দেখিয়েছে তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে। পরবর্তীতে যে সংঘর্ষটা হলো, সেইখানে দুই পক্ষের হাতেই কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্র দেখা গিয়েছে। উনি যেটা বললো যে বহিরাগতরা এসে আক্রমণ করেছে, উনি ওনার বক্তব্যে বলল যেই ছেলেটা আহত হয়েছে, জামাত বা ছাত্র শিবির দাবি করছে, সেই ছেলেটাও কিন্তু ওই সিটি কলেজের কেউ না, অন্য একটা ইউনিটের ছাত্র শিবিরের সভাপতি। তাদের দাবি অনুযায়ী আমাদের ছাত্রদলের একজন গুরুত্বপূর্ণ নেতা সহকর্মী, যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ এবং ঠিক দ্বিতীয় শহীদ যেটা চট্টগ্রামে হয়েছিল আমাদের ওয়াসিম আকরাম, তার ঠিক বাম পাশে যে ছেলেটা ছিল, সেই সাইদ ছেলেটাকেও কিন্তু প্রচুর টর্চার করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সে এখনও চিকিৎসাধীন আছে। তো এই যে সিচুয়েশন হয়েছে, যাই হয়েছে, আমি বলবো না কে কম করেছে কে বেশি করেছে। আমরা তো আসলে, আমরা না শুধু বাংলাদেশের আপামর ছাত্র জনতাই তো এই ধরনের রাজনীতির চর্চা করার জন্য তো এই জুলাই তাদের জীবন দেয় নেই, নিজেরা রাজপথে নেমে আসে নাই, আমরাও নেমে আসি নাই। বিষয়টা হচ্ছে আমি বা আমার সহালোচক কি স্বীকার করছি সেটা দিয়ে কিন্তু বাস্তব অবস্থা মেজারমেন্ট করা যাবে না। বাস্তবিক অবস্থা হচ্ছে ওইখানে আসলে কি ঘটেছিল। আমরা দেখলাম বিগত 2 দিন ধরে যেটা হলো, গতকালকেও যেটা হয়েছে এবং গত পরশুদিন বিশেষ করে শাহবাগে যেটা হলো, যার কথা উনি বললো, ওই ছেলেটার এটা যে ভুয়া, আমি তর্ক সাপেক্ষে ধরে নিলাম ওনার কথা অনুযায়ী, ওর বিগত কর্মকাণ্ড, অতীতে তাদের যে বিভিন্ন ধরনের ভুয়া ফটো কার্ড এবং বিভিন্ন ধরনের ন্যারেটিভ বিল্ড আপের জন্য আমাদের নেতা নেত্রী, বিশেষ করে নারী নেত্রীদের নিয়ে যে ধরনের স্ল্যাট শেমিং এবং বিভিন্ন ধরনের কুৎসিত কদর্য ভাষায় লেখালেখি এবং স্ট্যাটাস দেওয়া হয়েছে তাদের দলীয় সংগঠনের অনেকেই, এইগুলো নিয়ে তো কাউকে প্রতিবাদ করতে দেখিনি। যদি সেই সময় থেকে করতো, আর আমি শুধু এটা বলবো না, ডিইউএন সাইডের একটা বড়, এটা নিয়ে আসবো একটু পরে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরেই বলবো, আমার মনে হয় উনি এই উত্তরটা পরে দিতে পারবেন। যে ছাত্রদলকে সিটি কলেজ ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছেন, তো প্রশ্ন হচ্ছে যে যেখানে সবারই ক্যাম্পাসে থাকার অধিকার আছে, সেখানে মানে শিবির কেন তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করবে? শিবির কাউকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে নাই। আমরা 5ই আগস্টের পর থেকে, মানে যখন ফ্যাসিবাদের পতন হইল, এরপর থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে সহ অবস্থান আছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, ছাত্র সংগঠনগুলো প্রত্যেকটা নিজেদের কর্মসূচি পালন করছে। চট্টগ্রাম সিটি কলেজে যখন সংঘর্ষ শুরু হয়, ছাত্র শিবিরের উপর যখন হামলা হয়, সেখানে সংঘর্ষের চিরাচরিত
যে বৈশিষ্ট্য সেটা অনুযায়ী এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। এখন ছাত্র শিবির চট্টগ্রাম সিটি কলেজ থেকে ছাত্রদলকে বিতাড়িত করেছে, এটা আসলে একটা রং ইনফরমেশন। বরং বিকেলবেলা যেই ধরনের ফুটেজ দাবি করা হয় যে ছাত্র শিবির বিতরণ করতেছে, বিকেলবেলা যখন শিবিরের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে হামলা করার পর তখন পাল্টা প্রতিরোধ হিসেবে এরকম ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাগুলো ঘটে। আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড্রেস করতে চাই, এই যে মানে আপনি ক্রমাগত কাউকে গুপ্ত গুপ্ত বলতে থাকবেন এবং এই একটা নতুন ট্যাগের মাধ্যমে আপনি সেই ফ্যাসিবাদী আমলের মতো সেই সময়টা যেরকম শিবির ট্যাগের মাধ্যমে শত শত হাজার হাজার মানুষকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, শিবির ট্যাগের মাধ্যমে, শিবির সন্দেহের মাধ্যমে, এই অদ্ভুত টার্মের মাধ্যমে বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করা হলো, নানান জায়গায় নির্যাতন করা হলো, এই গুপ্ত শব্দটা ওইটারই লিগেসি বহন করে। আপনি কাউকে নির্যাতন করতে চান, আপনি একজনকে হল থেকে বের করে দিতে চান, ইভেন তাদের কমিটি দিবে 2 দিন পর, এক নেতা আরেক নেতাকে মাইনাস করতে চায়, সেখানে তারা গুপ্ত শব্দের ব্যবহার করে। তো এই ট্যাগিংটা, এটা ইটসেলফ তাদের নিজেদের জন্য একটা প্রবলেমেটিক ব্যাপার। এটা যে শুধুমাত্র আমাদের জন্য ব্যাপারটা তা না। আজকে শিবিরের উপর নিপীড়ন করতেছে, এটা করে কালকে অন্যান্য দলের উপর করবে, সাধারণ ছাত্ররা এটার ভিকটিম হবে, ইভেন তারা নিজেরও এটার ভিকটিম হবে। সো আমাদের মূল কনসার্নটা হলো এই জায়গায় যে এই পুরনো ট্যাগিংয়ের রাজনীতি, এটা আমরা এস্টাবলিশড হইতে দেব না। এটাই ছিল আমাদের গুপ্ত নিয়ে আমাদের মূল কনসার্ন, যেটা সেটা। আদারওয়াইজ গুপ্ত শব্দ নিয়ে আমাদের ন্যূনতম কোনো অ্যালার্জি নেই। আমরা অলওয়েজ এটা সেলিব্রেট করব, তারা আমাদেরকে বলুক, তারা মাইকে বলুক, যা কিছু করুক, কিন্তু আমাদের কথা হচ্ছে গুপ্ত বলে আপনি কাউকে যে হলে তার রুমে আক্রমণ করতে পারবেন না, আপনি গুপ্ত বলে কাউকে থানায় যে আক্রমণ করতে পারবেন না। আপনারা ভিডিওতে দেখতে পাবেন ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দেককে যখন আক্রমণ করা হচ্ছে, তারপর হচ্ছে সেখানে এবি জুবাইর ছিল, জুমা ছিল, তাদেরকে হামলা করার সময় প্রায় সকল ভিডিওতে গুপ্ত গুপ্ত এই শব্দগুলো শোনা যাচ্ছে। আপনি যখন কাউকে মারার বৈধতা হিসাবে এই শব্দটা নিয়ে আসবেন, তখন এই শব্দটা ইটসেলফ একটা জুলুমের প্রতীক হবে, এটা একটা জুলুমের পরিভাষা হবে। এই জুলুমটা আমরা এই নতুন বাংলাদেশে আমরা এটা এস্টাবলিশড হইতে দেব না। একটু ওই শাহবাগ থানার ঘটনা যেহেতু আসছে, তো ছাত্র দলের সভাপতির দুঃখ প্রকাশও করেছে এই হামলার। তো ছাত্র দলের কিছু নেতাকর্মী কেন এই কাজ করতে গেল? আপনার সেটার উত্তর দিব, তার আগে আমি প্রথমে ওনার একটা মিথ্যা ধরিয়ে দিই। আপনারা যদি একটু জুম করে এটা দেখেন, আমি নাম সহ স্ক্রিনশট নেওয়া তাদের ছাত্র শিবিরের সক্রিয় কর্মী, সে সরাসরি স্ট্যাটাসে উল্লেখ করেছে ছবি দিয়ে, মায়ের উপর ওষুধ নাই, সিটি কলেজ ছাত্র শিবিরের দাওয়া খেয়ে পিছে উঠল ছাত্রদল, মাসুম আহমেদ। ছবি দেখেন তাদের গ্রুপের, এখানে তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আছে, যেটা তখন মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। স্বীকারোক্তি করলে কিন্তু শোধরানোর জায়গা থেকে, আপনি যদি কোনো কিছু অস্বীকার করেন সেক্ষেত্রে তো আপনাকে এটা আসলে খুবই অদ্ভুত বিষয় ভাই। না, আমি শেষ করি, আমি আপনার কথার মধ্যে ইন্টারাপ্ট করি, আপনি বলবেন, আপনি বলার সময় আমি ইন্টারাপ্ট করব না, আমাকে শেষ করতে দিন। আপনি নোট ডাউন করেন প্লিজ, তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিলেন, আপনি নোট ডাউন করেন, আপনি যখন বলবেন আমি ইন্টারাপ্ট করব না, বাট লেট মি ফিনিশ ফার্স্ট। ইস্যুটা হচ্ছে ওনারা দায় নেয় নাই। এই যে গুপ্ত শব্দটা নিয়ে যে কথাটা বলেছে, আমি কয়েকটা নিউজের হেডলাইন বলবো, একটু আমার মনে হয় আপনারা নিজেরাই জাজ করবেন। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের আহ্বান জানানো মুনতাসির এখন তিতুমির কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি, ডেইলি ক্যাম্পাস। দৈনিক ইত্তেফাকে আসলো, প্রকাশ্যে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়েম, যখন প্রকাশ্যে আসে 21 সেপ্টেম্বর 2024। উনি যে গুপ্ত শব্দটা নিয়ে বলল, এবার প্রকাশ্যে জবি শিবির সভাপতি সেক্রেটারি, ইত্তেফাকেরই নিউজ 11 অক্টোবর 2024। প্রকাশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি মোহাইমিনীন, ইত্তেফাকের নিউজ 24 সেপ্টেম্বর 2024। এবার প্রকাশ্যে এলেন কুবি শিবিরের সভাপতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, এইটা যুগান্তরের নিউজ 19 নভেম্বর 2024। শিবিরের চামড়া তুলে নিতে চাওয়া ডাকসু নেতা নিজেই শিবির, আরটিভি নিউজ করেছে 5 ডিসেম্বর 2025। দেখেন, শিবিরের চামড়া তুলে নিতে চেয়েছে ওই ছেলেই শিবিরের নেতা বের হয়েছে। প্রকাশ্যে এলেন মাবা বিপ্লবী ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি, এটা 28 নভেম্বর। অনেকগুলো আছে, আমি সবগুলো বলবো না, জাস্ট উদাহরণ। তারা প্রকাশ্যে 5 আগস্টের পরে 6 আগস্টও কিন্তু প্রকাশ্যে আসে নাই। সেপ্টেম্বর মাসের শেষ থেকে ধরে অক্টোবর নভেম্বর এই 3 মাসে তার আস্তে আস্তে প্রকাশ্যে এসেছে। গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইনার যারা, তারাই যদি প্রকাশ্যে আসে 5 আগস্টের পরেও 2 মাস 3 মাস সময় নিয়ে, তাদেরকে আমরা গুপ্ত বলবো না কি বলবো? আমার একটা প্রশ্ন আমার সহযোদ্ধা বা সহ আলোচক যিনি আছে ওনাকে, এই সাদিক কায়েম, এস এম ফরহাদরা যারা আছে, ইভেন ওনারটা আমি যেহেতু জানি না ব্যক্তিগতভাবে পরিচয় নেয়, ওনারা 5 আগস্টের আগে কি পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, এটা আমার একটু জানার প্রশ্ন, যেহেতু গুপ্ত শব্দটাতে ওনাদের অ্যালার্জি। আরেকটা প্রশ্ন আছে, দ্বিতীয়ত হচ্ছে এই সাদিক কায়েম, এস এম ফরহাদ তো পদাধিকার নেতা ছিলেন, সাদিক কায়েমের একাধিক ভিডিও ক্লিপ আছে যেখানে ছাত্র শিবিরের লোক
থাকা সত্ত্বেও সে ছাত্র লীগের প্রোগ্রাম করেছে, জয় বাংলার স্লোগান দিয়েছে। তো সেই সব ব্যক্তির আসলে কোন পরিচয় ছিল? একাধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্ররা কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের বিভিন্ন সময় নিপীড়নের গল্প বলতেছেন, যেখানে মূলত ছাত্র শিবির দাবিদার বা পদধারী বিভিন্ন নেতা যারা ওই সময় ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিল, হেলমেট লীগ হিসেবে কাজ করেছিল। তাহলে আমরা তাদেরকে কি নামে ডাকবো? তারাই বলুক। তারা যদি প্রকাশ্যে রাজনীতিটা করতো, এখন পর্যন্ত যদি প্রকাশ্যে রাজনীতি করার চিন্তা ভাবনা নেই, তাহলে তো আমরা গুপ্ত নিয়ে কথা বলি না। আমার মনে হয় আমারও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা বিগত 17 বছরই দেখেছি যে শিবিরের একটা অংশ কিন্তু প্রকাশ্যে রাজনীতি করেছে এবং বিশেষ করে ঢাকায় মিছিল মিটিং করেছে, কিন্তু আরেকটা অংশ ছাত্রলীগের ভিতরে ঢুকে গিয়েছিল। এটা আসলে কেন করা হয়েছিল, কি কৌশল এটা আপনাদের? দেখেন, যাদের মানে বেঁচে থাকার অধিকারী কেড়ে নেওয়া হয়েছিল, তাকে যখন এই প্রশ্নটা করা হয়, তখন এই মুসলিমের উপর আবার জুলুম করা হয়। না, আমি বলছি যে আপনাদের একটা অংশ কিন্তু আপনি যদি ছিল। পার্সোনালি আমাকে প্রশ্ন করেন, আমি ফার্স্ট ইয়ার থেকে একদিনের জন্য নিজের শিবির পরিচয় লুকাইনি। আমি হলে ছিলাম খুব কম সময়, কিন্তু আমার হলের বন্ধুরা, গণরুমের বন্ধুরা, আমার ডিপার্টমেন্টের বন্ধুরা প্রত্যেকে জানতো আমি শিবির করি। ইভেন আমি যখন ফার্স্ট ইয়ারে, তখন আমি শিবিরের মিছিল মিটিংগুলোতে রেগুলার যেতাম। আমার সেই সময়কার ছবি আছে। আমি কোনো কালে গুপ্ত ছিলাম না। আপনি কত সালে ফার্স্ট ইয়ারে ছিলেন? আমি 17-18 সেশন ইউনিভার্সিটির। এরপর যখন গণরুমে ছাত্রলীগের ওরা যখন আমার পরিচয় আইডেন্টিফাই করে, তখন আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দেয় যে তুই আজকে হলে আসলে তোকে মারধর করা হবে। তো সেই দিনে আমাকে আসলে হল ত্যাগ করতে হয় ফাইনালি, এবং আমাকে হচ্ছে আমরা তখন আজিমপুরের দিকে আমাদের মেস নিয়ে আমরা থাকি তখন। তো এরকম আমার মতো মানে অসংখ্য মানুষকে গুপ্ত ট্যাগ দেওয়া হয়। সাদিক কায়েম, ফরহাদ ভাইয়েরা অসংখ্যবার এই ব্যাপারগুলো এগুলোর অ্যান্সার করেছেন যে কোন পরিস্থিতিতে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে কোন পরিস্থিতিতে ফার্স্ট ইয়ারে তাকে হলে থাকতে হইতো, কোন পরিবেশের মধ্য দিয়া। এটা তো কোনো মানুষের জীবন ছিল না, এটা একটা দাসের জীবন ছিল না। কেন, এটা তো শুধু সাদিক ফরহাদের জীবন না, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া 5,000-7,000 শিক্ষার্থীর প্রত্যেকের একই লাইফ ছিল। কিন্তু ছাত্রদলের তো অনেক অসংখ্য নেতাকর্মী কেরিয়ার শেষ হয়ে আমার গেছে। হলে আমার সাথে একসাথে গণরুমে ছিল এরকম অসংখ্য বন্ধুরা এখন ছাত্রদলের বড় বড় নেতা, তারাও একসাথে জয় বাংলা স্লোগান দিয়েছে। তো এই প্রসঙ্গ যদি ওনারা তোলেন, তাহলে ওনারা নিজেরাও জবাব দিতে পারবেন না। তারা ডাকসু ইলেকশন করেছে, হলে ভিপি প্রার্থী ছিল আমার এফরমান হলে ঢাকা ইউনিভার্সিটির। সো আমি এরকম ধরে ধরে প্রমাণ দিতে পারবো যে আমার সাথে হলে ছিল। ফার্স্ট ইয়ারে হলে ওঠার যে স্বাভাবিক নিয়ম কোনো নেতারা তোলেন, সেখানে গণরুমে থাকতে হয়। এই ইকোসিস্টেম সেটা আমরা বদলাইতে পারি না জুলাইয়ের আগ পর্যন্ত। এর মধ্যে দিয়ে অনেককে মুসলিম হইতে হয়েছে, শিবিরও মুসলিম ছিল, ছাত্রদলও মুসলিম ছিল, অন্যান্য অনেক বাম সংগঠনের নেতারা তারা মোটামুটি আওয়ামী লীগের সাথে কুসুম কুসুম প্রতিবাদ করে হলে ছিল। আদারওয়াইজ শিবির, ছাত্রদল কেউ কি নিজ পরিচয় কোনোদিন হলে থাকতে পারছিল? সো এই প্রশ্নটা যে করা হয়, এই প্রশ্নটা ইনভ্যালিড যে আপনারা কেন হলে ছিলেন, এই প্রশ্নটা ইনভ্যালিড। এটা আসলে আমার জন্য বিব্রতকর। আপনাকে এই প্রশ্ন করি না আপনি কেন হলে ছিলেন। আপনি হলে থাকেন, আপনি ছাত্রলীগ পরিচয়ে থাকেন, সমস্যা নাই, তাহলে আমরা বুঝতে পারবো সে ছাত্রলীগ। আমাদের ছাত্রদলের প্রতিটা ছেলে বা মেয়ে যারাই ছাত্রদল করে ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি ঠিক আছে আপনার সাথে ওয়েল একমত, আমি মানলাম, নতুন হিসেবে জানলো। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারেও কি সেটা থেকে বেরোতে পারে নাই? ট্রমা তো ফার্স্ট ইয়ারে শেষ হয়ে যাওয়ার কথা। আপনার যে যারা আপনাদের হচ্ছে আইডল, যাদেরকে দেশব্যাপী আপনাদের জামাতের মূল সংগঠন তারাই আইডল হিসেবে প্রচার করছে বা দেখাচ্ছে। আপনাদের একজন নেতা আমি 2 দিন আগে দেখেছি, কালচারটা জানেন না। আমি বলছি ফার্স্ট ইয়ারে গণরুমে কেন থাকে, আমি সেকেন্ড ইয়ারে যেন সে সিটে থাকতে পারে, থার্ড ইয়ারে যেন সে সিটে থাকতে পারে। আপনি আমার প্রশ্নটা হয় বুঝতে পারেননি। আমি বললাম ফার্স্ট ইয়ার আমি ধরে নিচ্ছি, আপনি যেই উত্তরটা দিলেন এটাই ঠিক, কিন্তু সেকেন্ড ইয়ারে ওঠার পরও তো তার এখান থেকে বের হওয়ার সুযোগ ছিল। সাদিক কায়েম 5 আগস্টের পরে 6 আগস্টেও তো পরিচয় দিয়ে বের হয় নাই যে আমি ছাত্র শিবির করি। কেন করে নাই আমাকে এটা বলেন। 6 আগস্ট কি ছাত্রলীগ ছিল বাংলাদেশে? আপনারা কেন 3 মাস মানে 5 আগস্টের পরে, আমি শেষ করি আমার উত্তরটা, আপনি স্পেসিফিক দেন, আমার মনে হয় দর্শকরা জানতে চাবে। 5 আগস্টের পরে সেপ্টেম্বরের 5 তারিখেও আপনারা বের হন না। প্রথম আপনাদের কমিটি পাবলিশ হয়েছে 2 সদস্যের, সেটা সেপ্টেম্বরের 24 তারিখে। তাহলে কেন 1.5 মাস সময় লাগলো 2 জনের কমিটি বের করতে? আপনারা এখনো তো প্রতিটা বিশ্ববিদ্যালয়ের কমিটিগুলো কি পাবলিশ? আমরা জানি বিশ্ববিদ্যালয় কমিটি পাবলিশ, ফুল কমিটি পাবলিশ। আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন যতগুলো বিশ্ববিদ্যালয়ে আমি জানি কমিটি 5 জন 3 জন 2 জনের কমিটি না, আমি বললাম ফুল কমিটি। যেমন ধরেন আপনাদের, আচ্ছা আমি আপনাকে বললাম প্রতিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হল কমিটি পাবলিশড।
হলে আমাদের কোনো কমিটি নাই। তার মানে হলে কেউ নাই না, হলে আমাদের জনশক্তি আছে, কিন্তু হলে আমাদের কোনো জনশক্তি কমিটি নাই। কারা আমি কিভাবে বুঝবো? ধরেন মজার একটা বিষয়, কি বলেন? আমি শেষ করতেছি। প্রত্যেকটা হলে একটা ভালো কাজ maximum করলে হলে শিবিরের ধরেন ভাইরা এরকম বিপি একটা- যেই হয়েছে। শব্দটা আপনি জিএস আগে প্রশ্ন হয়েছে। করেছেন আমি এটা ক্লিয়ার করে ফেলছি। শাহবাগ আপনি বললেন না যে শাহবাগে কেন এটা করলো? দেখেন, গুপ্ত বললে আমরা কারো উপরে টর্চার করতে চাই না, আক্রমণও করতে চাই না, এই কালচার বাংলাদেশের জনগণও চায় না। কিন্তু যাদের উপরে করা হয়েছে, আপনি তাদের রিসেন্ট টাইমের কিছু কার্যক্রম দেখেন। যেই মোসাদ্দেকের কথা বলা হয়েছে, এই ঘটনার ঠিক 2 দিন আগে তারেক রহমানকে যেই ভাষায় সে কথা বলেছে, এটা আমি এখন বলতে পারবো না। মানে তাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য এই ভাষায় কথা আমি বলে শেষ ওর করি। উপর আক্রমণ না বৈধ? না না, ওর উপর না, আমি শেষ করতেছি। না, ভাই, আপনি বলেন আক্রমণ কি বৈধ? আমাকে Okay, শেষ এটা করতে আপনি- দিন। আপনি- আমি বলতেছি, আমি শেষ বলি করুন। না আপনি আমাকে আমার বাবা মা তুলে গালি দিলেও তা আমি এটাকে বলবো না, আমি Okay, এই শেষ জন্য করুন, আপনার উপরে শাকিল ভাই, টর্চার শেষ করব। করুন। কিন্তু জি। কথা হচ্ছে, আপনি যখন পরিবেশ তৈরি করেন, সহনশীলতার জায়গাটা নষ্ট করেন, তখন আমরা তো যেমন ধরেন আমাদের সর্বোচ্চ সংগঠন ছাত্রদলের প্রেসিডেন্ট নিজে ক্ষমা প্রার্থনা করেছে, সরি বলেছে। কেন বলেছে? আমরা যদি এটাকে এন্ডোর্স করতাম তাহলে তো সরি বলার দরকার হতো না। কিন্তু কথা হচ্ছে, আপনি যখন একটা পরিবেশ তৈরি করবেন, সেখানে সবাইকে কন্ট্রোল করার পরিবেশ থাকবে না, এটাই বাস্তবতা। আমি একটা জিনিস বলবো, এই যে একজন আরেকজনকে ডিলিফাই করে দেওয়ার যে প্রবণতাটা, বিশেষ করে এই যে ডিউর যে বিষয়টা ছিল, আমি পরেই বলবো, এইখানে যদি আপনি আমাকে নাই করে দিতে চান, আমি সব থেকে অযোগ্য, আমার কন্ট্রিবিউশন নাই, বা আমার বাংলাদেশে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে আমরা 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন, এইসব জিনিস থেকেই শুরু হয়েছে, তখন তো আমাদের পরিবেশটা ওই জায়গায় যায়। তারা প্রথম কথা হচ্ছে, ওইখানে যাওয়ার আগে, শাহবাগ থানায় যাওয়ার আগে কিন্তু সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে গিয়েছে যে আমরা যাচ্ছি শাহবাগ থানা, সবাই আসুন। আমি যদি ধরেই নেই তর্কের খাতিরে ওনারা সবাইকে ডাকার উদ্দেশ্য কি? মব করার জন্য উদ্দেশ্য ছিল? তাহলে আমি তো বলবো, তাদের ডাকে, মবের ডাকেই কেউ সারা দেয় না, বিধে অন্য পক্ষের মবের শিকার হয়েছেন, দায়টা তো তাদেরও আছে। আপনি শাহবাগ থানায় যেতে পারেন, আপনার আইনি অধিকার আছে, বাংলাদেশের রাষ্ট্র সেই অধিকার দিয়েছে। কিন্তু আপনি যখন সামাজিক মাধ্যমে ডাক দিয়ে যাবেন, তার মানে আপনি চাচ্ছেন আপনার পিছনে 200-500 জন আছে, আপনি অনেক কিছু করতে পারেন। দেখেন, এই যে ছেলেটার কথা বললেন আপনি, যে সরি মোসাদ্দেক ছাড়া আরেকটা ছেলে ছিল, নামটা আমি ভুলে গেছি, এবি জুবায়ের, সে এই যে গুপ্ত শব্দ লেখা নিয়ে সে বলতেছে কুত্তার মতো পিটাবে, বিসমিল্লাহ বলে শুরু করবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করবে, এই ধরনের। এখন তার, আমি যদি বলি তার এই কথার প্রতিক্রিয়া হিসেবে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে, দায় কি নিবে? বিষয়টা হচ্ছে, এক হাতে তালি বাজে না, এটা আমরাও স্বীকার করি, আমাদের দায় নাই তা বলবো না, কিন্তু দায়টা এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি বা পরিবেশটা তৈরি করেছে কারা? আমরা যদি ঘোড়ায় হাত দিই, আমার মনে হয় পরিবেশ চেঞ্জ হবে, বাংলাদেশের জনগণ রাজনীতিমুখী হবে। না হলে কি হবে? আপনি আমাকে দোষবেন, আমি আপনাকে দোষবো, 2 দিন পরে ছাত্র রাজনীতি করার জন্য এই যে তরুণ ছাত্র সমাজ, যাদেরকে আমরা বলি রাজনীতি, বিশেষ করে ছাত্র বছর, এই বিগত 17 বছর যারা রাজনীতির দিকে আসতে চায়নি, এই ছাত্রলীগের এই কালচারের কারণে তারা রাজনীতিমুখী হচ্ছে, তাদেরকে আপনি বেটার অপশন দেন। আপনি ভালো কাজ করলে আপনার দিকে যাবে, বলে আমরা সাধুবাদ জানাই। আমরা যদি বেটার কমিটমেন্ট নিয়ে আসতে পারি, ছাত্রছাত্রীদের দাবি দেওয়া কেন্দ্রিক প্রোগ্রাম নিয়ে আসতে পারি, আমার মনে হয় ছাত্রছাত্রী আমাদের ছায়া তলে আসবে, ছাত্রদলকে তাদের পছন্দের জায়গা হিসেবে বেছে নিবে, না হলে আপনাদেরকে নিবে। এটাতে পার্থক্যের কিছু নাই। তো আমি মনে করি আপনাদের সবাই, সারা দেশের উচিত ছিল ওই দিনই প্রকাশ্যে সকল কমিটি দিয়ে দেওয়া যে আমরা কেউ গুপ্ত না। তখন কাউকে গুপ্ত বললে সেই দায়িত্ব আপনাদের নিতে হতো না, কারণ আমরা এখনো জানি না এই যে জনশক্তি শব্দটা বলছেন, এই জনশক্তি আসলে কারা। এখন দেখা যায় ভালো কিছু করলে দায় নিবে, এটা শিবিরের ক্রেডিট, খারাপ কিছু হলে বলবে আমরা তাকে চিনি না, সেটাই হয়ে আসছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রীকে নিয়ে যে ধরনের কটূক্তি করা হয়েছে এবং অশ্রাব্য ভাষায়, এবং এটা একজন ডাকসুর মতো মানে একটা নেতা করতে পারেন কিনা, এটা কি উচিত কিনা, যার কারণে শাহবাগে এই ধরনের ঘটনা ঘটেছে, এর দায় কি তারাও এড়াতে পারেন কিনা? প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির কারণে তো শাহবাগের ঘটনা ঘটে নাই। শাহবাগের ঘটনা তো হচ্ছে সূত্রগত ওটা নিয়ে না, সেটা হচ্ছে মাহমুদের নামে একটা ফেক ফটো কার্ড প্রচার করা হয়, এবং শাহবাগে যখন হামলা করা হয় তারও 2 ঘন্টা আগে অনেকগুলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান থেকে এটাকে ফেক হিসাবে প্রমাণ উপস্থাপন করা হয়। ইভেন তথ্য মন্ত্রণালয় থেকেও একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান সেটা এটাকে এনশিওর করে যে এই ফটো কার্ডটা ফেক। এই ঘটনার ফেক প্রমাণ হওয়ার 2 ঘন্টা পর যখন মাহমুদ থানায় অভিযোগ দায়ের করতে যায়, সেখানে মাহমুদদের উপর হামলা করা হয়। এই খবর শোনার পর মোসাদ্দেকরা ডাকসু ভবন থেকে, তখন তারা ওই স্ট্যাটাস দেয় যে আমরা যাচ্ছি, আপনারাও আসুন। এই স্ট্যাটাসটা দেওয়াটা তো কোনো অপরাধ না। সে যখন দেখতেছে যে একটা ছেলেকে অন্যায়ভাবে মারা হচ্ছে, এবং তার রুমে যে সলিমুল্লাহ মুসলিম হলের রুমে যে তাকে খোঁজা হচ্ছে যে তাকে মারা হবে, ইভেন তাকে তার লাইফ থ্রেট দেওয়া হচ্ছিল, তো ওরকম একটা পরিস্থিতিতে মোসাদ্দেকরা শাহবাগে যাওয়াটা তো এটা তাদের ডাকসু নেতা হিসাবে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট নিয়ে তারা নির্বাচিত হয়েছেন, এটা তো তাদের দায়িত্ব ছিল। তারা তাদের দায়িত্বটা পালন আসুন করেছে। বলতে কাদেরকে ডেকেছেন উনি? ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে উনি কি ডেকেছেন। ওনার পোস্টে উল্লেখ করেছেন ঢাবির সবাই আসুন? একজন ডাকসু নেতা কাকে ডাকবে? আপনি তো হচ্ছে কি শাহবাগ থানা কোথায়? দেখেন, আমার তো মনে হচ্ছে আপনি শাহবাগ থানা কোথায় সেটা জানেন না। আচ্ছা ঠিক আছে, শেষ করেন, আমি তখনই বলবো। এরকম ডাক যে জীবনে প্রথম দেওয়া হয়েছে তা তো না।
ইতিপূর্বে ঢাকা ইউনিভার্সিটিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তো 2 দিনের না, 5 আগস্টের পরের না, সেই 18 সাল থেকে 19 সালে যখন ডাকসুর ভিপি হয় নুরুল হক নূর, তখন আমরা সেকেন্ড ইয়ারে, তখন আমরা নুরুল হক নূরের পক্ষে অ্যাক্টিভলি কাজ করি। প্রত্যেকটা হামলায় তখন নূরের আশপাশে যারা ছিল তারা এসে ডাকতো যে আপনারাও আসুন, স্ট্যাটাস দেওয়া হতো ছাত্র অধিকার পরিষদের পেজ থেকে, নেতাদের পেজ, ব্যক্তিগত আইডি থেকে। এটা একটা খুবই কমন একটা পলিটিক্যাল কালচার। এটার মানে এটা না যে আপনারাও আসুন, আপনারাও মব করুন। তারা অলরেডি ওখানে ছাত্রদল মব করতেছিল এবং মোসাদ্দেকরা যাওয়ার সাথে সাথেই তাদের উপর হামলে পড়ে। মোসাদ্দেক ফেসবুকে ঘোষণা দিয়ে যাওয়ার ফলে তার উপর আক্রমণ করাটা কি বৈধ হয়ে যায়? মানে ওনারা হচ্ছে যে একটা ঘটনায় রাকিব ভাই এসে দুঃখ প্রকাশ করবে, উনি ক্ষমা চাইবে যে এটা উচিত হয় নাই, এটা ভুল বোঝাবুঝি ছিল, আবার ওনারা টকশোতে সেটি ডিফেন্ড করবে। আপনার আগে একটা কমন গ্রাউন্ডে আসেন যে শাহবাগ থানায় হামলা করাটা লিগ্যাল নাকি ইলিগাল। আপনি যদি এই প্রসঙ্গে আসেন, আপনি যদি এই পয়েন্টে কথা বলেন, আপনি তখন শাহবাগের থানায় মোসাদ্দেকদের উপর হামলাটাকে আপনি লিগালাইজ করতে পারবেন না। কারণ মোসাদ্দেক গেছেই তার যে অধীনস্থ দায়িত্বের অংশ হিসাবে তার জুনিয়র ভাইদেরকে, তার সিনিয়র ভাইদেরকে সেখানে সাহায্য করার জন্য। তো এইটা মানে অদ্ভুত দাবি যে তারেক রহমানকে নিয়ে করা, তার ব্যাপারে কটূক্তি করা। আপনারা আইনের আশ্রয় নেন, তারেক রহমানকে নিয়ে কথা বলা এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এরকম ঘটনা যদি ঢাকা ইউনিভার্সিটি ঘটে, সেখানে সেম অ্যাকশন আপনারা নিতে পারেন। যদিও অনেকগুলো ব্যাপার নিয়ে প্রশ্ন আছে, কিন্তু কেউ একটা ফটো কার্ডের উপর বেস করে এত বড় ঘটনা ঘটে যাওয়া এবং তারাই আবার গুজবের বিরুদ্ধে বলা, এটা একটা স্রেফ তামাশা আমাদের কাছে মনে হয়। এর বেশি কিছু না আসলে এটা। জি, তারপরে তো আইনের আশ্রয় নিতে পারতেন। আমি আগের বারই কিন্তু এটা ক্লিয়ার করেছি, উনি হয়তোবা আমার উত্তরটা ধরতে পারেননি, অথবা ধরলেও ইচ্ছা করে এড়িয়ে গিয়েছেন। আমি বারবার বলেছি যে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত অবশ্যই, কিন্তু পরিবেশ তৈরি করা হয়েছে কিভাবে আমি সেটার প্রশ্ন করেছি। আমি বলতেছি না মোসাদ্দেকরা আগে গেছে না, মোসাদ্দেকরা আগে গেছে না ছাত্রদল আগে আসছে। আপনি আমাকে শাহবাগ থানায় মোসাদ্দেকরা আগে গেছে না ছাত্রদল আগে কে গিয়েছে? ছাত্রদল গেছে। আমি বললাম এটা প্রত্যেকটা মিডিয়া নিউজ আছে। আমি মোসাদ্দেকরা যাওয়ার আগে ভাই ডিফেন্ড করেন না, আমি ডিফেন্ড মোসাদ্দেকরা যাওয়ার আগে ছাত্রদলের মোসাদ্দেকের ওই জায়গায় কাজ কি? আমাকে বলেন মোসাদ্দেকের ওই জায়গায় কাজ কি? মোসাদ্দেক যাবে না কেন? একটা ঢাকা ইউনিভার্সিটি ছেলেকে ছাত্রদল হামলা করতেছে, মোসাদ্দেক যাবে না? আপনি কিন্তু এই জিনিসটা লুকিয়েছেন। ওইখানে তো অন্য একজনকে নিয়ে ইস্যু, আপনাদের ছাত্র শিবিরের একজনকে নিয়ে ইস্যু, তার স্ট্যাটাস ছাত্র শিবির সেটা আমি স্টুডেন্ট কিনা? আপনি আমাকে শেষ করতে দেন না রে ভাই। তার মানে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে যা খুশি তা বলতে পারেন, সেই রাইট বাংলাদেশ দিয়েছে না, সেই রাইট কেউ দেয়নি। আমাকে নিয়ে যা খুশি তা বলতে পারবেন না, যে আমার পরিবার নিয়ে আমার যা কিছু বলতে পারবেন না। তাহলে আপনি সেই জায়গায় মোসাদ্দেক যাইতে পারে, আপনি এটা স্বীকার করেন যে সে যাইতে পারে। আপনি ভুল জায়গা থেকে সরে যাচ্ছেন, অবশ্যই যাওয়ার ম্যান্ডেট আছে। আমি বলছি কোন কারণে গিয়েছে। একজন ব্যক্তি যে কিনা প্রধানমন্ত্রী এবং তার মেয়ে সহ একাধিক এবং এরকম অনেকেই হয়েছে, সেই জিনিসকে ডিফেন্ড করতে আপনি বলতেছেন একাধিক ফ্যাক্ট চেকার, এবং বলতেছে মন্ত্রণালয় থেকে। কোন ফ্যাক্ট চেকারটা মন্ত্রণালয় থেকে চেক করে আসলে এটা ক্লিয়ারেন্স দিয়েছে আমাকে একটু বলবেন, আমি জানার চেষ্টা করি, আমার জানার সীমাবদ্ধতা আছে। আবার আপনি আরেকটা ডিফেন্ড করেছেন, মোসাদ্দেক গিয়েছে, এবি জুবাইর গিয়েছে, তারা ফেসবুকে স্ট্যাটাস দিতেই পারে। তারা ডাকসুর প্রতিনিধি, ডাকসুর কি নিজস্ব গ্রুপ নাই? সেখানে তারা দিলে কি তাদের ডাকসুর প্রতিনিধিরা দেখবে না? আমাকে বুঝাচ্ছেন যে ফেসবুকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আছে, আপনাদের নিজস্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ নাই। আপনি যদি সেটা অস্বীকার করেন তাহলে জানুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছে, আমার ছাত্র দলের অনেকে আছে, তারাও জানুক যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে নিজস্ব কোনো গ্রুপ নাই যেখানে আসলে মেসেজ দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখতে পারে। প্রতিটা হল ভিত্তিক গ্রুপ আছে, উনি সেটা অস্বীকার করার চেষ্টা করতেছেন। আমরা অস্বীকার করছি না। তাহলে আপনি কেন সেটাকে দেখেন ডিফেন্ড কিন্তু আপনি করতেছেন? আপনার কথা আমি অ্যাকনলেজ করি, প্রত্যেকটা গ্রুপ আছে, সবকিছু আছে, এবং এটা প্রুভড 2 ঘন্টা আগে। আমি আপনাকে ফেক জিনিস না, সেটা ফেক, সেটা রাত্রে বেলা কনফার্ম হয়েছে। এখনো পর্যন্ত রাকিব ভাই থেকে শুরু করে ছাত্র দলের সকল স্তরের নেতাকর্মীদের ফেসবুকে এই জিনিসটা দেখা যাচ্ছে, ওই ফেক ফটো কার্ডটা। রাকিব ভাইকে এটার জন্য এখন পর্যন্ত সরি বলছেন? ওকে, রাকিব ভাই কোনটার জন্য সরি বলবে এখনো পর্যন্ত? ছাত্র দলের নেতাদের আমি বললাম দেখেন ওই ফেক ফটো কার্ডটা জানেন, আমরা ছোটবেলায় আমি বলি এটাকে, আমরা ছোটবেলায় একটা গল্প শুনে এসেছি যে একটা রাখাল বালক যে মেষ বা ছাগল গরু এগুলা পালন করার জন্য যেত, সেইখানে প্রতিদিন একটু গ্রামের মানুষকে ভয় দেখানোর জন্য বলতো বাঘ আক্রমণ করেছে। তো 2-4-5 বার বলার পরে আসলে বাঘ আসে না, মানুষও আর ওর ডাকে আসে না। পরের দিন সত্যি সত্যি বাঘ আসলো, ডাকলো, কেউ যায় না। এই মব কালচারের প্রক্রিয়াটা তো তৈরি করছে তারা। এই যে ডেইলি স্টার সহ প্রথম আলো পড়াইলো,
একই রকম প্রক্রিয়া, বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙার ক্ষেত্রে একই রকম, ফেসবুকে ডাক দিয়ে। এই যে 32 নম্বর, আমি এটার পক্ষে বা বিপক্ষে না। জুলাই আগস্টে আমরা সম্মুখ সারিতে যুদ্ধ করেছি, একটা অঞ্চলের সেক্টর কমান্ডারের ভূমিকা থেকে 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কাজ করেছি। 20 জুলাই এককভাবে এই রামপুরা বনশ্রী অঞ্চলে গুলিবিদ্ধ হয়েছি, সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, প্রুভেন ডকুমেন্ট পর্যন্ত আছে। কিন্তু আমরা কখনো জুলাইকে বিক্রি করতে চাই না। জুলাইয়ের এই চেতনা বিক্রি করে কিছুক্ষণ পর পর কিছু ইস্যুতে মব ডাকার জন্য কাউকে ফেসবুকে ডাকি নাই। বিষয়টা হচ্ছে এইখানে এই প্রক্রিয়া করতে করতে এমন একটা পর্যায়ে এসেছে, আজকে আপনি দেখেন যখন কোনো একটা মব হয় সেখানে বিভিন্ন টাইপের লোকজন যুক্ত হয়ে যায়। আপনি সবাইকে কন্ট্রোল করতে পারবেন? তখন বাস্তবতা বুঝতে হবে কেন এই সিচুয়েশন তৈরি হলো। যে ছেলেটার পক্ষে আপনারা বাকিরা আসছে, আপনি এই প্রমাণ দিতে যাচ্ছেন, আমি না করতেছি না, তারা সবাই আসতে পারে, কিন্তু যারা আসছে সবাই একই ধরনের কার্যক্রম বিগত 1-1.5 মাস ধরে করতেছে। এমনিতেই তো ধরেন আমরা জানি যে কোনো ধরনের, এটা বেসিক বাংলাদেশের কালচার, ধরেন আপনার আমার কোনো দ্বন্দ্ব থাকলে এইখানে নিরপেক্ষ কেউ আসে এটা মিটমাট করার জন্য, দেখানোর জন্য। আপনি ডাকসু থেকে আর কেউ ছিল না, এই সাদিক কায়েম, এস এম ফরহাদরা কিন্তু ঠিকই গিয়েছে, পরে গিয়েছে, তাহলে কেন বিতর্কিতদের আগে পাঠালেন? তাদেরকে পাঠাতেন। আমি ধরলাম ছাত্র শিবিরের নেতা হিসাবে আপনাদের দায়িত্বশীল জায়গায় এবং ডাকসুর বিপিজিএস হিসেবে তারা আগে যেতে পারতো, না গিয়ে কি করছে সব থেকে বিতর্কিত যারা কিনা প্রধানমন্ত্রীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, যেই জুবায়ের প্রকাশ্যে বলতেছে এই লেখাটা লেখার জন্য যে বিসমিল্লাহ বলে মাইর শুরু করবে, এই ধরনের বিতর্কিত লোকদের দেখলে তো এখানে উত্তেজনা হবেই, সেটার প্রক্রিয়া হয়েছে। আরেকটা জিনিস উনি বলেছে, উনি বলার সময় যেমন দেখেন তারেক রহমান নাকি গুপ্ত শব্দটা বিভিন্ন জায়গায় এন্ডোর্স করতেছে। এই তারেক রহমান গুপ্ত শব্দটা কি নির্বাচনের পরে বলা শুরু করেছে? উনি নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা এটা বলেন নাই? উনি এছাড়া কি ব্যক্তিগত কোনো আক্রমণ করছে? উনি জামাতের নাম শব্দটা নেই নাই, তাহলে কেন গুপ্তটাকে আপনারা এতটা তেলে বেগুনে জ্বলে ওঠেন? আপনাদের অসংখ্য নেতাকর্মীরা তারেক রহমান, আচ্ছা আমি এটা বাদ দিলাম, একটা শব্দ আমি ওনাকে লাস্ট প্রশ্ন করি, জাইমা রহমান ওনার রাজনীতিক জীবন, ওখানে তো রাজনীতিতে সক্রিয় হয় না, উনি প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে বিভিন্ন জায়গায় হয়তো সামাজিক কিছু কাজে উনি যুক্ত থাকে, দুই একটা কথা যদি বলে স্পেশাল কেস, কিন্তু রাজনৈতিক সংগঠন বা সরকারের অংশ হিসেবে উনি কথা বলেন। কিছু হলেই তাদের নেতাকর্মীরা জাইমা রহমানকে কেন টেনে নিয়ে আসে একজন নারীকে নিয়ে কথা বলতে? ওনাদের আরেক নেত্রী, আমি বলি আমার আসলে যে দুর্ভাগ্যজনক, এটা আসলে না দেখে নিয়ে নেয়, সুমাইয়া বান্না করে তাদের ছাত্রী সংস্থার একজন নেত্রী আছে, উনি যেই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছে এই জাইমা রহমানকে নিয়ে, মানে আমার জন্য আমার মনে হয় উনি উত্তরটা দিবে, চাইলে আমার বলা না। গতকালকে উনি পোস্ট করেছে। আসছি আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ছাত্র শক্তির আব্দুল কাদের এবং ডাকসুর সাবেক ভিপি প্রার্থী শামীম অভিযোগ করেছেন যে ডিইউ ইনসাইডার সহ অনেকগুলো পেজ চালায় ছাত্র শিবিরের বর্তমান আইটি সম্পাদক হাসানুল বান্না, এবং যেখানে বিভিন্ন জনের চরিত্র হরণ করা হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে শিবির তো তার নামের আগে ইসলামী ছাত্র শিবির লেখে, তো এই ধরনের কাজ শিবির করতে পারে কিনা, কেন করছে? আচ্ছা, আপনার প্রশ্নে আসছি। ভাই প্রমাণ দেখতে চেয়েছেন যে ওই ফেক ফটো কার্ডটা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলা ফ্যাক্ট, এই যে আমার কাছে আছে, আপনি দেখতে পারেন, আপনি চাইলে জুম করে দেখতে পারেন। বাংলা ফ্যাক্ট থেকে এটা প্রুভড, ওই দিনে প্রুভড ছিল। এটা কয়টার সময় টাইমটা বললে সুবিধা? আপনি যেহেতু বলছেন তার 2 ঘন্টা আগে। না, আপনি দেখুন যে এটা তথ্য মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওনারা বারবার বলতেছেন যে মোসাদ্দেক জুবায়ের কেন গেল। আমার প্রশ্ন হলো মোসাদ্দেক জুবায়ের তো আজকাল ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাক্টিভিজম করে না, তারা সেই ফ্যাসিবাদী আমল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাক্টিভিজম করে আসতেছে। সেই ফ্যাসিবাদী আমল থেকে আজ পর্যন্ত মোসাদ্দেক জুবায়ের কবে কার উপর হাত তুলেছে, কাকে নির্যাতন করছে? একটা সিঙ্গেল ঘটনাকে দেখাতে পারবে? আমি মাত্র বললাম ওনাদের বক্তব্য, আমি আপনাকে বললাম, আপনি চান আমি কি ভিডিও প্রুফ দেখাবো? সেটা আওয়ামী লীগ ইস্যুতে বলেছে। উনি আওয়ামী লীগ ইস্যু না, উনি তো মোসাদ্দেক বলেছে বিসমিল্লাহ বলে মায়ের আওয়ামী লীগ ইস্যুতে। আওয়ামী লীগ ইস্যুতে এই বিষয়ে সবার ঐক্যমত্য আছে যে আওয়ামী লীগ ইস্যুতে নো ছাড়। আপনারা অনেক জায়গায় করেছেন, আমরা অনেক জায়গায় করেছি। জুবায়ের সেটা বলেছে আওয়ামী লীগ ইস্যুতে। কোথাও আওয়ামী লীগের ইস্যুতে কোথাও একজনকে আওয়ামী লীগ ইস্যুতে বলেছে জানার জন্য সারা বাংলাদেশে কোথাও ছাত্র শিবির বা আওয়ামী লীগের কাউকে অ্যারেস্ট করেছেন, তারেক রহমান ইস্যুতে বলে নাই, আটক করেছেন, এটা আওয়ামী লীগ ইস্যুতে বলেছে। আপনার জানার ভিত্তি থাকতে পারে। মাত্র যে বললেন যে আপনি সারা বাংলাদেশে কোথায় মোসাদ্দেককে উদাহরণ, আমি প্লিজ জানতে চাচ্ছি একটা উদাহরণ সারা বাংলাদেশে কোথায় সাদিক কায়েম না যে মোসাদ্দেক জুবায়ের কেন গেল? মোসাদ্দেক জুবায়ের কি কোথাও কারো গায়ে অন্যায়ভাবে হাত দিছে? আপনারা যে কাজটা করলেন শাহবাগ থানায় প্রকাশ্যে মিডিয়ার সামনে, এবং তারা এটা সেলিব্রেট করতেছে। তাদের ফার্স্ট ইয়ার একটা ছেলে আল শামস নামের একটা ছেলে এটা সেলিব্রেট করতেছে যে মাইকটা কেমন দিলাম, এই টাইপের কমেন্ট করতেছে। মাত্র 2 দিন হয়েছে, এখনো ক্লাস শুরু হয় না এই ছেলেগুলার। তো এই হলো ছাত্রদলের রাজনীতি, যে আপনারা একটা মারবেন এরপর সেলিব্রেট করবেন। আপনাদেরকে আরো কারা কারা সেলিব্রেট করতেছে? ছাত্রলীগের গোলাম রাব্বানি, অমিপিয়াল, এই মানে যারা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত খুনি, এদের উৎসাহে আপনারা এই প্রকাশ্যে এই ধরনের খুনি কর্মকাণ্ডগুলো আপনারা করতেছেন। আমি একটা প্রশ্ন করেছিলাম আমরা শেষের দিকে, আর আপনি সেকেন্ডলি যে প্রশ্নটা করছেন ডিইউ ইনসাইডারের ব্যাপারে, ডিইউ ইনসাইডারের যেই
ছাত্রদলের যে আবিদ ভিপি প্রার্থী ছিলেন উনি যে অ্যাডমিন হিসাবে ফয়সালের নাম টেনেছেন, এই ফয়সাল জুলাই বিপ্লবের সময় ডিউ ইনসাইডার পেজ থেকে লাইভে আসছে। তাকে আলাদা করে এক্সপোজ করার কিছু নাই, সে যে এই পেজের অ্যাডমিন ওকে, সমস্যা এটা আগে থেকে ছিল। মানে আপনার চরিত্র হনন করতে পারেন কিনা। সেকেন্ড হইল ডিউ ইনসাইডার কোনো বিতর্কিত পেজ না। ডিউ ইনসাইডার যেটার অ্যাডমিন ফয়সাল, যেটার অ্যাডমিন বান্না, এরকম আপনি এখন সার্চ দেন, আপনি 10টা 20টা 30টা ডিউ ইনসাইডার পাবেন। প্রচুর ফেক, এরকম মানে ক্লোন করা আইডির মতো প্রচুর ফেক। মানে তার মানে আপনি স্বীকার করছেন যে আপনারা এটা চালান, কিন্তু আমরা চালাই না। এটার অ্যাডমিন ফয়সাল, এটা জুলাই থেকে আমরা জানি না। ওকে, কিন্তু চরিত্র হনন করা যায় কিনা? যদি এরকম চরিত্র হনন করা কিংবা কাউকে মিথ্যা অপবাদ দেওয়া এরকম কোনো ব্যাপার থেকে থাকে, সেটার বিষয়ে আমাদের দিক থেকে ওয়েলকাম। তাদের কোন পোস্টটা, তাদের ডিও ইনসাইডার পেজের কোন তাদের মানে কোন ফটো কার্ডটা কার চরিত্র হনন করেছে তার বিরুদ্ধে আপনার অ্যাকশন নেন, আমাদের কোনো কথা নাই। আপনারা এরকম মানে দেখেন, আজকে সকাল থেকে শুরু করে আপনি যদি ফেসবুকে ঢুকে থাকেন আপনি দেখবেন বলা হচ্ছে ডিও ইনসাইডার সাদিক কায়েমের পেজ। সাদিক কায়েমের সাথে ডিও ইনসাইডার সম্পর্ক কি? সাদিক কায়েমের চরিত্র হনন করা হচ্ছে কেন? এটা একটা অদ্ভুত বিষয় যে একটা অনলাইন মব তৈরি করে একজনের, সে একটা ছেলে একটা পেজের অ্যাডমিন, ওখানে আস্থাবাজার নামে একটা তার ব্যবসায়িক একটা পেজ আছে, ওইটাকে পর্যন্ত মবের প্রতিষ্ঠান বানানো হয়েছে। এটা কি মবের প্রতিষ্ঠান? জি, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে ছাত্রদলের মধ্যে মানে এই যে গুপ্ত নিয়ে ট্যাগিং ফ্রেগিং চলছে বলে অনেকে অভিযোগ করছেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আপনি নিজের সংগঠন? আমি সেটা বলবো, তার আগে ওনার চেষ্টা করতে হবে। গুপ্ত হিসেবে কিন্তু একজন ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছিল শাহবাগে, তার কিন্তু অনেকগুলো পেজ। মজার বিষয় আমি শেষ করি ভাই, আপনি কিভাবে ডিসিশন নিচ্ছেন আমার প্রশ্ন? আমি শেষ করি, ওই লোকটা ময়মনসিংহে, প্লিজ আমি শেষ করি। আমি জানি লোকাল এমপি না, মিথ্যা তথ্য দিবেন না প্লিজ। উনি মুরুগ মার্কায় নির্বাচন করেছে, উনাকে বিএনপির এমপি বানিয়ে দিয়েছেন। স্বতন্ত্র থেকে কেউ হলে জামাত তাদেরকে কিভাবে প্যাট্রোনাইজ করে তার একটা উদাহরণ। আমি শেষের দিকে যাচ্ছি। ডিউ ইনসাইডার দিয়ে বলছেন যেরকম, সেরকমই তার একটা ভুয়া সাংবাদিক ছিল, তাদের মধ্যে 8টা-9টা পেজ চালায়, তাদেরকে বিএনপি বানিয়ে ফেলেছে। তারা চাইলে বানাতে পারে তাদের ইচ্ছা অনুযায়ী। যেই ছেলেরা বা যারা কিনা এটা করতেছে, একটা তো মাত্র ধরা পড়েছে বিদায় আজকে স্বীকার গিয়েছে। এইরকম হাজারো পেজ আছে যাদেরকে 5 আগস্টের পরে লেলিয়ে দেওয়া হয়েছে ছাত্রদল সহ বিএনপির ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য। সেটাকে তারা আজকে যখন এটা ধরা পড়েছে, এখন একটু স্বীকার গিয়েছে যে এটা আমাদের, কিন্তু দায় না, এটা আমাদের না। আরেকটা জিনিস, এটা আমাদের না। আমি স্যার এটা আমাদের না। আমরা বলেছি ফয়সালকে আমরা আগে থেকে চিনি। আচ্ছা, বান্নার পরিচয়টা বলেন তো। বান্না কি ক্রাইম করছে? ডিউ ইনসাইডার পেজ থেকে কি কোনো মব উস্কানো হয়েছে? দেখছেন, ডিউ ইনসাইডার পেজ থেকে কি কারো কোনো করা হয়েছে? ফয়সাল এবং বান্না দুইজন, ওনাকে কোনো মব উস্কেছে? ওদের পোস্ট দেখে কেউ কি কারো হলে যে আক্রমণ করছে? যেই পেজটা কাজী সারাদিন গুজব ছড়ানো, সেই পেজটা বান্নার পোস্ট দেখে কেউ কি কোনো থানায় যে হামলা করছে? আপনি দেখেন, আপনারা তো এই কাজগুলো করছেন। দায় স্বীকার করার প্রবণতা নাই, স্বীকার করবে না, সেটা বুঝতে পারছি। যেহেতু একটা জিনিস এক্সপোজ হওয়ার পরে এটাকেও কিভাবে ডিফেন্ড করতেছেন দর্শক দেখতেছে। আমার মনে হয় বাকি যে পেজগুলো নিয়ে এই ধরনের অপপ্রচার চালানো হয়, তাদের ব্যাপারে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতারা সচেতন হবে, বুঝতে পারবে। আর যে জিনিসটা বলছেন, আমাদের এখানে ন্যূনতম এই সুযোগ নাই, কারণ ছাত্রদল করার জন্য আমাদের গুপ্ত রাজনীতির চর্চা করতে হয় না। এখানে ওপেন, আপনি আপনার কাজ, মেধা এবং পরিশ্রম বিগত 16-17 বছরের আন্দোলনের মাধ্যমে নিজের যোগ্যতা এবং একাডেমিক এক্সেলেন্সি যদি থাকে, সেটা ওয়েল হিসেবে কাউন্ট হয় এবং সব থেকে বেশি প্রায়োরিটি পাওয়া যায়। পাশাপাশি আপনার যে 16-17 বছরের ত্যাগ, শ্রম, ঘাম দলের প্রতি, সেটার উপর বিবেচনা করে কিন্তু পদায়ন করা হয়। সেইখানে তো এই সুযোগ নাই আমি কিসের ভিত্তিতে ট্যাগিং করবো, কারণ আমি তো আমার সহযোদ্ধাকে চিনি। বাট হ্যাঁ, আমি ট্যাগিং তাকে করবো যাকে আমি কখনোই পাইনি বিগত 17 বছর। আজকে যদি আপনাদের কাছ থেকে কেউ চলে আসে আমাদের ছাত্রদল হিসেবে আবির্ভূত, আমি তাকে নিয়ে প্রশ্ন করব, সেটা আমাদের দলে হবে এবং সেটার ওপেন প্ল্যাটফর্ম আছে। আমি জানি না আপনাদের এখানে সেই সুযোগ আছে কিনা। জি, আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে শিবিরের বিরুদ্ধে একটা অভিযোগ, সেটা হচ্ছে যে শিবির অন্যান্য ছাত্র সংগঠনে তার নিজের লোক ঢুকিয়ে দেয় এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এই অভিযোগ কতটা সত্য? এটা সত্যি না। এরকম কেউ যদি অতিথি শিবির করে থাকে, সে যদি এখন এনসিপি করতে চায়, এনসিপি তাকে নিচ্ছে না। তারা ঘোষণা দিয়ে নিচ্ছে যে আপনি আগে শিবির করছেন, ওকে ফাইন, এখন এনসিপি করেন। কেউ যদি আগে শিবির করে থাকে, সাপোজ একটা ছেলে স্কুল লাইফে শিবিরের কর্মী হয়েছে, ইউনিভার্সিটিতে এসে তার মন চাইছে ছাত্রদল করার, ওনারা বলবে গুপ্ত, নেব না, আমরা এটা বলবো না। একটা ছেলে যদি ছাত্রদল করে, তার যদি মনে হয় ছাত্রদলের আদর্শ ভালো না, ভুল, সে শিবির করতে চায়, আমরা বলবো ওয়েলকাম, আসেন। সো আমরা অন্য কারো দলে এন্ট্রি নেওয়ার কোনো দরকার নাই, বরং আমরা সবার মতো ওপেন। কেউ যদি শিবির করতে চায়
ভেরি ওয়েলকাম, মানে ছাত্রলীগ ছাড়া বাকি সবাইকে আমরা ওয়েলকাম জানি না কে কে শিবির করে, আমি নতুন কেউ কিভাবে ঢুকবে এটা কিভাবে জানবো, প্রক্রিয়াটা কি? আমরা শেষের দিকে একেবারেই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।